দুর্নীতির বিরুদ্ধে ভাইজান লড়বে। আইএসএফ এসে গিয়েছে, খাম ছাড়া কোনো কথা হবে না, মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে। এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লোককে মার্কেটে এখন ছাড়বে, চায়ের দোকানে ছাড়বে, ওই বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে, কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে আমাদেরকে ভোটটা দাও। এসব কণ্ডপাত করার দরকার নেই। এটা করে 2019-এ ভোট দিয়েছিলাম, কি দেখলাম রাজ্যের বাইরে বিজেপি ছিল, রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো। 2021-এ বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম, বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 2024-এও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে, আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে। ভুল বলছি নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? দরজার বাইরে এখন বিজেপি আছে, ওই বিজেপিকে কি করতে হবে? ওখান থেকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করে কোথা করতে হবে? বিতাড়িত করে দিতে হবে। বিতাড়িত কিভাবে করবে? লাঠি সুটা না, ভোটটা আমরা ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নতে দেন। পশ্চিমবাংলায় খাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে। জোড়াফুল বিজেপিকে নিয়ে আসছে, খাম বিজেপিকে বিতাড়িত করবে। তা মানুষকে বলুন গিয়ে, যেটা ওরা করবে এটা একটা প্রচার রাখবে, এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন। যদি এই প্রচারটার বাংলার মানুষ খাবে মনে হয়, খাবে। বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক, জেনে গিয়েছে। মোদিজির বলেছে কোমরে দড়ি বাঁধবো, কোমরে দড়ি তো পাঠায়নি, শাল পাঠাচ্ছে তার জন্মদিনে। হ্যাঁ, কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে। ভোটটা শুধু লুট করার জন্য এই সমস্ত বলে। ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে। তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার ফলেও চা খাবে, তারপরেই আমরা চা খাবো, তার আগে চা খাবো না। যেটা বলছিলাম, ওরা এটা বুঝাবে। আর একটা কি, বাড়িতে বাড়িতে চলে যাবে, মাসি, পিসি, চাচা, মামা, খালা, বয়স্ক লোকেদেরকে আগে ধরবে। আচ্ছা, তুমি তো বুঝতেই পারছি, সব বোঝানোর চেষ্টা করবে, বুঝেও যাও, এখন বুঝিয়ে পারবে না। বুঝতে পেরেছি তুমি ভাইজানকেই ভোট দেবে খাম চিহ্নে, তো কেমনভাবে ইভিএমে ভোট দিতে হয় তুমি জানো তো? একে তো বয়স্ক লোক, গ্রামের সহজ সরল লোক, সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা। ইভিএম মেশিনটা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে, ওই রকম কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুথে গিয়ে কিছু মেয়েরা গিয়ে এরকম বুঝিয়েছে। বলেছে প্রথমে 1 নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল, বলছে 1 নম্বর সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে খাম চিহ্নে ভোট দেবে। মানে 1 নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো, কেল্লা পথে ভোট হয়ে যাবে। তো আপনারা কি করবেন? ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে, ওর দরকার লাগে 2-4 বার মানুষের বাড়ি যেতে হবে, যাবেন, সেটা প্রিন্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখাবেন। আমাদের 3-4 নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের, তো যত নম্বরে আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন। অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নাই। যদি আইএসএফকে ভোট দিতে চান, যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান, তোমার রুজিরুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে, তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে। তুমি কৃষক, তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করে নেবে না, কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে, দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে। যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও, অত নম্বরে আমাদের আছে, এই দেখো এখানে গিয়ে হাত দেবে, সুইচটা এখানে গিয়েই প্রেস করবে। এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে। অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে, ওই ওদের 1 নম্বরে কি 2 নম্বরে নাম আসলে বলবে কি বলবে 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও, সব ভোট ওইদিকে নিয়ে নেবে। এটা মাথায় থাকবে তো ভাই? আপনি কর্মী বন্ধুরা যারা এসেছেন, শেষের দিকে একদম এসেছি, আর ভয় পাবার কোনো জায়গা নাই। তো আপনাদের বলে রাখছি, অনেকে বলতে পারে 2021-এর পরে যেটা হয়েছে 2024-এর পরে করব, তাদের বলে দেবেন নওশাদ সিদ্দিকীর কথা না, আমার নাম নিয়ে বলবেন। নওশাদ সিদ্দিকী বাস্তব 2021-এর আগে রাজনীতির বুঝতাম না, শুধু রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলাম। 2021-এ কিন্তু বিধানসভার মধ্যে আছে, আর 2024-এ রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে। কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে, সাহস থাকলে আমার কর্মীদের সাথে একবার লাগো, বুঝিয়ে দেবো মজা। আপনারা দেখেছেন তো, বাঘ বলে ক্যানিং পূর্বের বাঘ বলে, জীবনে তিনি বলছেন কোর্টে ওঠেনি। নওশাদ সিদ্দিকীর সাথে লেগেছিল, নওশাদ সিদ্দিকীর কর্মীদের সাথে লেগেছিল, তাকে নটোরিয়াস ক্রিমিনাল করে রেখে সেখান থেকে এখনো বার হতে পারেনি।
বুঝতে পেরেছেন? তার নামে মানহানি মামলা দিয়েছি, কোর্টে গিয়ে তাকে জামিন নিতে হয়েছে। তা আগামী দিনে আমার কর্মীদের দিকে ওই রকম কেউ অন্যায় করলে, যে বেটাই হোক না কেন, শাহজাহানের মতো বড় বড় বেটাকে এখন জেলের ভাত খেতে হচ্ছে, ইডির ভাত খাবে। আর এখানে চুনোপুটি আপনার এলাকার যেগুলো আছে তাদের প্রস্তুত থাকতে বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করবে, এক জায়গায় বসে চা খাবেন, তার সাথে কোনো আমার অভিযোগ নেই। কিন্তু অন্যায় করবে, কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব। সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নাই, মাথা তুলে বাঁচবেন। কারো দয়াতে আমরা বেঁচে নাই, কারো দয়াতে আমরা এখানে নাই, কেউ আমাদেরকে দয়া করেনি, আমরা এখানে আছি। আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি, আমরা ইনকাম করছি, কোনো নেতার টাকাতে আমরা চলিনি, আমরা খাচ্ছি, আমরা ওই জন্য চলছে। সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো, কারো দয়া ভিক্ষা আমরা নেব না, আমরা আমাদের অধিকার বুঝে নেব। ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। শেষে বলবো, একদম কর্মী সম্মেলন এসছেন, বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন। ভাই, আমাদের দল কর্পোরেটদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নিয়েও চলে না, বা আমাদের অত টাকা নাই আমাদের দলকে চালাবার। আমাদের দলটা কিভাবে চলে একটু বলুন। আর 2 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? ভাই, কাদের অসুবিধা নেই একটু হাত তুলুন তো। শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেবো। আমাদের দল কিভাবে চলছে? গাঁটের টাকা দিয়ে চলছে। ইলেকশন করতে গেলে একটা হেভি খরচ হয়। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে বিল কুপন পৌঁছাবে, আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেমন ভোট চাইবেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে 10-20 টাকার ভিক্ষা করবেন, ভিক্ষা চাইবেন। আমরাও চাই। মানুষকে গিয়ে বলবেন, আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে, এই খরচ আমাদের দ্বারাই বহন করা সম্ভব নয়, আপনি 10 কোটি টাকা আমাদেরকে দিন। যা দেবে তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসব, না দিলেও খুশি মনে নিয়ে আসব। জোর করার কোনো জায়গা নাই, কাউকে প্রেশার করার কোনো জায়গা নাই। একদম 10 টাকা 20 টাকা বাজারে যাবেন, মানুষকে বলবেন, দেখবেন দেবে মানুষ। মানুষ তো অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, যে জুলুম হচ্ছে তার থেকে বাঁচতে চাইছে, কারণ তারও পরিবারের মেয়ে আছে, মহিলা আছে। নাহলে এদের যা রমরমা বেড়ে যাচ্ছে, ওই সন্দেশকারীতে শুধু পিঠা করার জন্য রাত 10টায় ডাকবে না, আপনার বাড়িতেও ডাকতে পারে। তো এই সমস্ত যারা সমাজ বিরোধী, তাদের হাত থেকে তো সবাই বাঁচতে চাইছে। ভাই, সবাই 10 কোটি টাকা দেবে। ওই আমাদের ভাই, ওই 2-10 কোটি টাকার প্রজেক্ট নয়, আমাদের 2-4 লাখ টাকা উঠলেই আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে প্রচারটা ঠিক করতে পারবো। অনুরোধ করছি আপনাদেরকে, লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই, লজ্জা পাওয়ার নাই। আমি 10 চাইতে যাবারে, মানুষের কাজ করতে নেবেছি, তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে এই দেখুন 3 জন এখানে জেল খেটেছে, শাহাবুদ্দিন সিরাজি, মালেক ভাই, আমি 3 জন এখানে, আরো আপনাদের আছে ছেলেপুলেরা, আমাদের বিভিন্নতা আছে। এই তো কোথায় গেল, এই সুমি আসো, এরা দেখুন না, আমরা তো সবাই জেল খেটেছি, আমরা একবার নয়। এই সমাজ পরিবর্তন করতে গিয়ে আমাদের মেঘনাদ বাবু, আপনাদের এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে, ইনাকে তো ভেবেছিল মরে গেছে, ছেড়ে চলে গেছে, নাহলে হয়তো মেরে দিত। কেন তারা এত মার খাচ্ছেন? ইনার পেনশনের যা টাকা আছে, ঘরে পরিবার, ছোট্ট পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থেকে খেতে তারা দিন গুজরান করতে পারতো, কিন্তু তিনি বসে থাকেননি। তিনি দেখেছেন যে সমাজ ব্যবস্থাকে যারা কুলসিত করার চেষ্টা করছে, তাদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। এই মাস্টার সাহেব শাহাবুদ্দিন সিরাজি একজন স্কুলের টিচার, তিনিও চুপচাপ বসে থাকতে পারতো তার পরিবারকে নিয়ে, সে মাইনে পেত, যে মাইনে পাচ্ছে তা নিয়ে তার সুখের সংসার চলে যেত। মালিক ভাই যে কাজ করে, সে তার পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকতে পারতো। এই ভাইয়ের ছোটখাটো যে ব্যবসা আছে, এর পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারতো। আর সর্বোপরি আমি তো বসলে আপনারা আমার হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, তাই না? আমি দরবারে বসলে হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, আবার এতে অনেকের রাগ হয়। এইবারে আপনারা আমাকে কত টাকা দিয়েছে বলবো, আপনারা আমাকে 3 দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো। ধৈর্য ধরুন, এখনো গুণা চলছে, অনেকটা টাকা হয়েছে, সেটাও কোথায় লাগাবো বলে দেবো। অনেকের বুক ফেটে যাচ্ছে, ফাটুক। যে টাকাটা আপনারা আমার হাতে দিয়েছেন, ও টাকাটা আমাকে দিয়েছেন তো, আমি গতবারের টাকাটার ব্যস্ততার জন্য আর এইবারের টাকাটা সব রাখাই আছে। গতবার টাকাটা ব্যাংকে রাখা আছে, টোটাল টাকাটা আপনাদেরই কল্যাণার্থে কোনো জায়গাতেই দেবো, তখন দেখতে পাবেন। কিন্তু কত টাকা দিয়েছেন সেটাও দেখিয়ে দেবো, যাদের বুক ফাটছে তারা আবারও ফাটুক। কিন্তু যে বিষয়টা বলছি, তাহলে আপনারা আমার হাতে টাকাটা দিয়ে আসেন বাড়িতে গিয়ে,
কিন্তু সবটা ছেড়ে আমরা কেন এসেছি এখানে? কেন আমরা জেল খেটেছি? কেন আমরা এত স্যাক্রিফাইস করছি? যে আমার ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথায় জান দিয়ে দেবে বলছে, কিন্তু তাদের জান আমার দরকার নেই। তাদের মূল্যবান ভোটটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি, তারাও যেমন বাঁচবে, আমরাও মাথা তুলে থাকবো। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। আমার পাশের পাড়াতে গোপীনাথ না খেয়ে দিন কাটাচ্ছে, আমার পাশের পাড়াতে আব্দুল করিম না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে। ও আমরা হতে দেব না। আমার পাশের পাড়াতে সীমান্ত তার বাচ্চাটাকে স্কুলে গিয়ে পড়ালে টিচার পাচ্ছে না। আমার ওই পাড়াতে আব্দুল জব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না, আর আমি চুপ করে বসে থাকবো, এ হতে পারে না। আমার লড়াই হচ্ছে, আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। কি গো, অসুবিধা আছে? ভয় লাগছে নাকি জেল খেটে? তবে একটা কথা, আমার যারা নেতৃত্বরা আছেন, আমার তো এগুলো নেতা, আপনারাই আমার কাছে আসল হিরো। এরাও নয়, হিরো নয় বলছি না, কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না। আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি। চেয়ারম্যান, জেলা প্রেসিডেন্ট, অবজারভার, যাই দেখছেন, এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি, আপনাদের লড়াইয়ের ফলে। আপনারা বুথে ব্যানার লাগাবেন, দেয়াল পোস্টার লাগাবেন, দেয়ালে লিখবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, মানুষকে বোঝাবেন, সবই আপনাদের সব থেকে বেশি দায়িত্ব। তাই আপনাদের বলবো, ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন, হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন, ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন। যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে, ওই বুথেই আমরা হারাবো। যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি, আনকন্টেস্টে জিতেছে, সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেব, তোমাদের পাশে মানুষ নাই। হবে তো নাকি? যেই বুথগুলোতে ভোট করতে দেয়নি, সেই বুথে সর্বপ্রথম মাথা হারাবো আমরা। তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি, বিরোধীরাই জিতেছে। তাই আপনাদের বলবো, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, জেল খাটতে হবে, মার খেতে হবে, লোকের কাছে গিয়ে হাত পাততে হবে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই প্রস্তুত আছেন তো ভাই? চাঁদা যে আমরা কুপন বিল দিচ্ছি, আপনারা তুলবেন তো না? প্রেস্টিজে লাগবে ভাই, অসুবিধা হবে না তো? আমরাও তুলছি ভাই, আমরাও তুলছি। थोड़ा थोड़ा मिलके बहुत होता है। এই আপনাদের অনুরোধ করছি, আপনারা আজ থেকে এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন। যার আত্মীয় স্বজন যেখানে আছে, এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন, কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে, ওখানে আমাদের প্রার্থী, ফোন করুন যে এবার কোনো কথা নয়, ভাইজানকে দেবো। 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, 75তম স্বাধীনতা দিবস পালন করে 76তম পালন করছি। তো আজকে আমাদের অবস্থায় তলনিতে কেন? আমরা কৃষক, আমাদের কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কৃষকরা তো পিছিয়ে কেন? আমরা কৃষক, কৃষি প্রধান রাজ্য হওয়ার পরেও তো পিছিয়ে কেন? আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে। তাই অনুরোধ করব, সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো ইন্ধনে পা দেবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করব, সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো, অন্যথায় যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো। ভাই শেষ কথা, একটা শেষ কথা বলবো আপনাদের, আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত করছি, আজকে রাত পর্যন্ত করব। হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেব আমরা ঘোষণা করতে পারি। তবে একটা অনুরোধ, এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে, খারাপ ভাষায় মন্তব্য করছে, আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য। আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন, অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন? দুটো মানুষকে বোঝাবার জন্য। আপনার বুথে কোথায় ভাইফোন কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই। এটা হচ্ছে আমাদের জয়নগর, আমাদের জয়নগরটাতে কনসেন্ট্রেট করতে হবে। জয়নগরটা কি আমার এখান থেকে মেঘনাথ বাবুকে পাঠাতে হবে, এটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে। আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন। আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশন নেন, সেটা বুথের সবাইকে মানতে হবে, আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয়। ঠিক অঞ্চল কমিটির ডিসিশনে কোনো অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয়, ঠিক একইভাবে রাজ্য কমিটির ডিসিশন আমার পক্ষেও আসতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, কিন্তু আমাকেও সেটা মানতে হবে। তো ওটা
রাজ্য কমিটির পার্ট, অনেক বড় বিষয়। আচ্ছা, সেটা মেঘনাথবাবু বলে দেবে। তো আপনারা সকলে এখানে ধীর স্থিরভাবে